প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মুস্কান ভয়েসে। জীবন যখন সবকিছু কেড়ে নেয়, তখনও একজন বাবা কিভাবে শুধুমাত্র তার মেয়ের হাসির জন্য নিজের ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে পারে, আজকের এই গল্পটা ঠিক সেই অদম্য সংগ্রামের। একটা সাধারণ ঝালমুড়িওয়ালা, যার কাছে ছিল শুধু পরিশ্রম আর অসীম ভালোবাসা, সে হারিয়েছে স্ত্রীকে, অপমান সহ্য করেছে, কিন্তু কখনো তার মেয়ের স্বপ্নকে হারতে দেয়নি। একদিন যে মেয়ের জন্য সে একটা ছোট্ট নীল ফ্রকও কিনতে পারেনি, আজ সেই মেয়ের নামেই দাঁড়িয়ে গেছে বিশাল স্ন্যাক্স সাম্রাজ্য। এটা শুধু সাফল্যের গল্প নয়, এটা বাবার ভালোবাসা আর অদম্য ইচ্ছাশক্তির জয়গাথা। তাহলে চলুন আর দেরি না করে এখন গল্পটি শুরু করা যাক। তাড়াতাড়ি ঝালমুড়ি মিশিয়ে নিই। যাক, বাড়ি গিয়ে রুমাকে সারপ্রাইজ দেব। আজ তাকে এই ফুলটা দেবই দেব। এটা দেখে রুমা খুব খুশি হবে। রুমা, তুমি এখানে কিভাবে? আর এই ছেলেটাকে? এই চুপ গাধা, তোর কি দরকার? কিন্তু রুমা, আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম। ব্যাস চুপ থাকো। তোমার সাহস কিভাবে হলো? এখন আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তোমার আর তোমার ওই অলক্ষণে মেয়ের সাথে থাকতে হবে না। তুমি তো আমার জীবনটাই নষ্ট করে দিয়েছ। গরিব ঝালমুড়িওয়ালা হয়েই থাকবে তুমি সব সময়। এই নাও টাকা। আর রুমা, প্লিজ এমনটা করো না। আমাদের মেয়ের বয়স মাত্র 2 দিন। এর মায়ের এর সাথে বা এই বাচ্চার সাথে কোনো সম্পর্ক নেই। চলো রুমা, সময় নষ্ট করো না। প্লিজ রুমা, আমাদের ছেড়ে যেও না। আমাদের বাচ্চাটার কথা ভাবো। প্লিজ ফিরে এসো। পরিশ্রম করব। মারে, তুই চিন্তা করিস না। তোর বাবা অনেক বড়লোক হবে আর সবাইকে তাদের আসল জায়গা দেখিয়ে দেবে। বন্ধুরা, আমার গল্পটা অবশ্যই শুনুন আর এটাও দেখুন যে আমি কিভাবে আমার অপমানের প্রতিশোধ নেব আর রুমাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করব। কলকাতার সকাল সবসময় রঙে রঙিন হয়ে জাগত। বাতাসে ঝাল, মশলা আর ভাজা মুড়ির গন্ধ মিশে থাকত। কিন্তু সেই সকালগুলোর মাঝেই এমন একজন মানুষও ছিল যার জীবনে রঙের চেয়ে দায়িত্ব বেশি ছিল। তার নাম ছিল শ্যামল। শ্যামল কলকাতার বাসিন্দা ছিল। বয়স প্রায় ৩০ বছর। না খুব বেশি পড়াশোনা জানা ধনী ঘরের ছেলে, না একেবারেই অশিক্ষিত। সে বিকম পর্যন্ত পড়াশোনা করেছিল, কিন্তু বাড়ির অবস্থা এমন ছিল যে চাকরির খোঁজে বছরের পর বছর ঘুরে বেড়ানোর পর অবশেষে সে নিজের হাতের কাজকেই বেছে নিল, কলকাতার ঝালমুড়ি। ভোর 4টে ওঠা, ঠেলা সাজানো, মুড়ি ভাজা, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, শসা, টমেটো, ধনেপাতা, লেবু আর ঝালের মশলা মেশানো এমন এক সুবাস দেওয়া যে পথচলতি মানুষও দাঁড়িয়ে পড়ে। এটাই তার কাজ ছিল, এটাই ছিল তার পরিচয়। সে তার ছোট্ট ভাড়া বাড়িতে স্ত্রী রুমার সঙ্গে থাকত। বাড়িটা খুব একটা বড় ছিল না। একটা ঘর, তার সাথে লাগানো ছোট্ট একটা রান্নাঘর, একটা পুরনো পাখা, দেওয়ালে ড্যাম্প আর বাইরে একটা সরু গলি, যেখানে সন্ধে হতেই বাচ্চাদের কোলাহল গমগম করত। কিন্তু শ্যামলের মনটা বড় ছিল। সে এমন মানুষদের মধ্যে একজন ছিল যারা রোজগার কম করে কিন্তু স্বপ্ন মন ভরে দেখে। শ্যামল তার স্ত্রীকে খুব ভালোবাসত। তার মনে হতো দারিদ্র্য কোনো স্থায়ী জিনিস নয়, পরিশ্রম আর সততা দিয়ে সবকিছু বদলানো যায়। সে প্রায়ই রুমাকে বলতো, আর একটু সময় দে রুমা, একদিন আমাদেরও নিজেদের বাড়ি হবে, নিজেদের ঠেলাগাড়ি নয়, নিজেদের ছোট দোকান হবে, তখন তোকে কোনো কিছুর অভাব বুঝতে দেব না। কিন্তু রুমার স্বপ্নগুলো আলাদা ছিল। তার ভাড়ার বাড়ি নয়, বড় ফ্ল্যাট চাই। তার সাদামাটা জীবন নয়, দামি জামাকাপড়, গাড়ি, হোটেল আর আরাম আয়েশ চাই। প্রথম সেসব সহ্য করার চেষ্টা করেছিল, কিন্তু ধীরে ধীরে তার ভেতরে শ্যামলের প্রতি ঘৃণা জমতে শুরু করে। সে বলতো, তোমার স্বপ্ন দিয়ে তো আর খাবার জটে না শ্যামল। আসল পুরুষ তো সে যে নিজের স্ত্রীকে সুখ দিতে পারে। রোজ সেই ঝালমুড়ি, সেই ঠেলা, সেই ধুলো, সেই ভাড়াবাড়ি। আর কতদিন? শ্যামল শুনত আর চুপ করে থাকত। সে উত্তর দিতে চাইত, কিন্তু তার কাছে কথার চেয়ে ক্লান্তি বেশি ছিল। তার হাতের তালু পরিশ্রম করতে করতে শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার মন তখনও আশায় পূর্ণ ছিল। সে জানত না যে তার জীবনের সবচেয়ে বড় আঘাতটা আসা এখনও বাকি। রুমার মন অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। শ্যামলের এর কোনো ধারণাই ছিল না, কিন্তু সে অন্য এক লোকের সঙ্গে দেখা করত, একজন ধনী, প্রভাবশালী আর লোক দেখানো স্বভাবের মানুষ, যার নাম ছিল সৌরভ মিত্র। সৌরভ শহরের বড় ব্যবসায়ীদের মধ্যে গণ্য হতো। বড় বড় গাড়ি, হোটেল, দামি ঘড়ি, বড় মাপের মানুষদের সাথে পরিচয়, তার কাছে সবই ছিল।
শুধু মনুষ্যত্বটা ছিল না, রুমা তার মধ্যে সেই সব কিছুই দেখতে পেত যা শ্যামলের মধ্যে ছিল না, টাকা, জাঁকজমক, দাপট। আর সৌরভ রুমার মধ্যে কেবল একটা জিনিসই দেখতে পেত, একটা চকচকে জিনিস যাকে সে কিছু সময়ের জন্য নিজের জীবনে রাখতে পারে। রুমা দ্বৈত খেলা খেলতে শুরু করেছিল। বাড়িতে সে ছিল শ্যামলের স্ত্রী, আর বাইরে সে সৌরভের সঙ্গে নিজের জন্য নতুন জীবন বুনছিল। শ্যামল কিছু কিছু পরিবর্তন অবশ্যই অনুভব করত। রুমার উদাসীনতা, তার ফোন লুকিয়ে কথা বলা, কারণ ছাড়াই বাইরে যাওয়া, মুখে এক অদ্ভুত জেল্লা, কিন্তু সে তার বিশ্বাসকে সন্দেহ দিয়ে নোংরা করতে চাইত না। তারপর একদিন রুমা জানাল যে সে মা হতে চলেছে। শ্যামলের আনন্দের কোনো সীমা রইল না। সে সেদিন ঝালমুড়ির পুরো ঠেলাটা বিনামূল্যে বিলিয়ে দিয়েছিল। সে ঠেলায় আসা পুরনো খদ্দেরদের মিষ্টি খাইয়েছিল। তার মুখে যে ঔজ্জ্বল্য ছিল তেমনটা হয়তো সে কখনো নিজের জন্যও অনুভব করেনি। সে বাড়ি ফিরে রুমার জন্য ফল আনল, দুধ আনল, ওষুধ আনল। নিজে কম খেত, কিন্তু তার সব প্রয়োজন মেটাত। সে রাতে তার পায়ে তেল মালিশ করে দিত, তাকে বিশ্রাম নিতে বলত, আর মনে মনে ভগবানের কাছে একটাই প্রার্থনা করত, যাই দাও সুস্থ দিও, ব্যাস আমার পরিবারটা যেন ভালো থাকে। মাসের পর মাস কেটে গেল। শ্যামল আরও বেশি পরিশ্রম করতে লাগল। সকালের ঝালমুড়ির পাশাপাশি সন্ধ্যায় সে ফুচকা আর ঘুগনি বিক্রি করতে শুরু করল। সে ভাবল বাচ্চা এলে খরচ বাড়বে। সে পুরনো স্বপ্নগুলোকে একটু পিছিয়ে রেখে অনাগত সন্তানের জন্য ছোট ছোট জিনিস জোগাড় করতে শুরু করল। একটা ছোট্ট নীল চাদর, একটা কাঠের দোলনা, কিছু জামাকাপড়, দুধের বোতল, ওষুধপত্র। রুমার আচরণ অবশ্য আগের মতোই উদাসীন ছিল। সে কখনো এই অনাগত সন্তানকে নিয়ে ততটা আবেগপ্রবণ হয়নি যতটা শ্যামল ছিল। কিন্তু শ্যামল এটাকে তার শরীর খারাপ আর মুড ভেবে এড়িয়ে গিয়েছিল। তারপর সেই দিনটা এলো যা শ্যামলের জীবনকে চিরতরে বদলে দিল। বর্ষাকাল ছিল, আকাশে মেঘ ছিল আর বাতাসে গুমোট ভাব। রাত প্রায় 2টোর সময় রুমার প্রসব বেদনা শুরু হয়। শ্যামল ঘাবড়ে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে দৌড়ায়। তার কাছে প্রাইভেট হাসপাতালের মতো টাকা ছিল না, তাই সে সরকারি হাসপাতালে ভর্তি করানোর জন্য এদিক ওদিক ছুটতে থাকে। ফর্ম পূরণ করা, ওষুধ নেওয়া, স্ট্রেচার আনা, ডাক্তার ডাকা। সেই রাতে সে একজন স্বামীর চেয়েও বেশি একজন সেবক, একজন প্রার্থনারত মানুষের মতো সব কিছু করেছিল। সকাল হওয়ার আগেই তার মেয়ের জন্ম হয়। নার্স যখন ছোট্ট মেয়েটিকে তার কোলে দিল, তখন শ্যামলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বাচ্চাটা খুব ছোট ছিল, নীলাভ মুখ, বন্ধ মুঠি, ধীর শ্বাস-প্রশ্বাস। শ্যামল তাকে বুকে জড়িয়ে ফিসফিস করে বলল, আমার মেয়ে, আমার জান, আমার মায়া। সে সেই মুহূর্তেই তার নাম রেখে দিল মায়া। সেদিন শ্যামলের মনে হল যে দুনিয়া তার বিরুদ্ধে নয়, তার সাথে আছে। সে মায়াকে দেখল এবং তার মনে হল যে তার দারিদ্র এবার লাঘব হয়ে গেছে, যেন ভগবান তার জীবনে আলো পাঠিয়ে দিয়েছেন। কিন্তু সেই আলোই তার বাড়িতে সবচেয়ে বড় অন্ধকার নিয়ে আসতে চলেছিল। মায়ার জন্মের 2 দিন পর, যখন শ্যামল হাসপাতালের বাইরে ওষুধ কিনতে গিয়েছিল, রুমা নিজের সিদ্ধান্ত নিয়েছিল। সে ফোন করল। কিছুক্ষণ পর হাসপাতালের বাইরে একটা কালো গাড়ি এসে থামল। সৌরভ মিত্র ভেতরে এলো, দামি জামাকাপড়, গগলস, আত্মবিশ্বাসে ভরা মুখ। রুমা আগে থেকেই প্রস্তুত ছিল। শ্যামল যখন ফিরে এলো, তখন দেখল রুমার ব্যাগ গায়েব। সে ঘাবড়ে গিয়ে ঘরে ঢুকল। রুমা বাচ্চাটার দিকে না তাকিয়েই দাঁড়িয়েছিল। তার মুখে এক অদ্ভুত কঠোরতা ছিল। রুমা, এসব কি? শ্যামল কাঁপা গলায় জিজ্ঞেস করল। রুমা কোনো ভাবান্তর ছাড়াই বলল, আমি যাচ্ছি। শ্যামলের মনে হলো সে ভুল শুনেছে। কি মানে যাচ্ছ? এখন আমাদের বাচ্চাটাকে দেখো, মায়ার তো মোটে 2 দিন বয়স। রুমা ঠান্ডা হাসি হাসল। তোমার বাচ্চা তুমিই সামলাও। তার জন্মানোর সাথে সাথেই আমার জীবন শেষ হয়ে যেতে পারে না। আর শোনো, আমি এই অলক্ষণেকে নিয়ে বসে থাকতে পারব না। যেদিনও জন্মেছে সেদিনই আমি বুঝে গেছি যে তোমার সাথে থাকলে আমি শুধু বরবাদী হব। শ্যামল যেন পাথর হয়ে গেল। অলক্ষণে? এ আমাদের মেয়েই, রুমা। তোমার হবে। রুমা কথা কেটে বলল, আমার তোমার সাথে থাকতে হবে না। তুমি গরিব, দুর্বল, আর সারা জীবন গরিবই থাকবে। তুমি আমার ভরণ পোষণ করতে পারবে না। আমি সেই লোকটার সাথে যাচ্ছি যাকে আমি ভালোবাসি,
আর যে অনেক বড় লোক, অনেক বেশি বড় লোক। অন্তত আমার জীবনের বাকি অংশটা তো ভালো হবে। তখনই সৌরভ দরজা পর্যন্ত এলো। সে শ্যামলের দিকে এমনভাবে তাকালো যেন কোনো পোকা দেখছে। শ্যামলের চোখে জল ছিল, কিন্তু তার হাত কাঁপতে থাকা সত্ত্বেও মায়াকে বুকে জড়িয়ে রেখেছিল। রুমা, যেও না, তোমার যা চাই আমি দেব, আর একটু সময় দাও, অন্তত বাচ্চাটার জন্য। রুমা মুখ ঘুরিয়ে নিল। আমার কাছে তোমার দারিদ্র্যের ওপর করুণা করার মতো সময় নেই। আর সে চলে গেল। শ্যামল অনেকক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে রইল। হাসপাতালের করিডোরে লোকজনের আওয়াজ ছিল, মেশিনের বিপ শব্দ ছিল, বাইরে বৃষ্টির ফোঁটা পড়ছিল, কিন্তু সে কিছুই শুনতে পাচ্ছিল না। সে শুধু তার মেয়ের হালকা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। সেই আওয়াজটাই তাকে মাটিতে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছিল। সেই রাতে শ্যামলের স্ত্রী মারা গেল, অন্তত তার হৃদয়ে। আর সেই রাতেই একজন নতুন মানুষের জন্ম হল, এমন একজন বাবা যে একা ছিল, ভেঙে পড়েছিল, কিন্তু নিজের মেয়ের জন্য বেঁচে থাকতে শিখে গেল। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় তার হাতে একটা কাপড়ের থলি ছিল, কাঁধে দুধের বোতল আর বুকে জড়ানো মায়া। বাড়ি ওটাই ছিল, কিন্তু এখন সেখানকার নীরবতা আলাদা ছিল। আগে ছোট ছিল, এখন ফাঁকাও লাগতে শুরু করল। প্রথম দিকের দিনগুলো শ্যামলের কাছে কোনো যুদ্ধের চেয়ে কম ছিল না। সকালে ঝালমুড়ি বানানো, বাচ্চাকে দুধ খাওয়ানো, তার জামাকাপড় বদলানো, তাকে কোলে নিয়ে ঠেলাগাড়ি পর্যন্ত যাওয়া, তারপর পাড়ার বুড়ি দিদিমাকে বলা যে ৮ ঘন্টা দেখে রেখো, তারপর ছুটে গিয়ে খদ্দের সামলানো। অনেক সময় মায়া ঠেলার পেছনে বাঁধা কাপড়ের ঝুলিতে ঘুমাত, আর শ্যামল সামনে খদ্দেরদের ঝালমুড়ি পরিবেশন করত। লোকে নানা রকম কথা বলতো, আরে এর বউ তো পালিয়ে গেছে, ছোট বাচ্চাটাকেও ফেলে গেছে, বেচারার কপালটাই খারাপ, আবার বিয়ে করে নিত। কিন্তু শ্যামল কারো কথা মনে ধরেনি। সে শুধু নিজের ভেতরে একটা নিয়ম তৈরি করে নিয়েছিল, মায়া কখনো বুঝতে পারবে না যে তার মা নেই। মায়ার প্রথম জ্বরে শ্যামল সারা রাত ঘুমায়নি। সে কখনো তার কপাল ছুঁত, কখনো ওষুধের শিশি দেখত, কখনো ডাক্তারের কাছে ছুটত। মায়ার প্রথম পদক্ষেপে সে কাঁদতে কাঁদতে হাততালি দিয়েছিল। মায়া যখন প্রথমবার বাবা বলেছিল, তখন সে সেদিন নিজে খায়নি, কিন্তু তাকে মালাই দেওয়া দুধ খাইয়েছিল। মায়ার চুল বড় হতে শুরু করলে সে ইউটিউব নয়, পাড়ার মেয়েদের দেখে বেনি বাঁধতে শিখেছিল। স্কুলে ভর্তির জন্য সে ২ মাস কোনো নতুন জামাকাপড় কেনেনি। যখন স্কুলে মাদার্স ডেতে কার্ড বানাতে বলা হয়েছিল, তখন মায়া কার্ডে লিখেছিল, আমার বাবাই আমার মা। সেদিন শ্যামল লুকিয়ে কার্ডটাতে চুমু খেয়েছিল। সময় ধীরে ধীরে পেরিয়ে যেতে লাগল। দুঃখ পুরোপুরি চলে যায় না, শুধু অভ্যেসে পরিণত হয়। ৮ বছর কেটে গেল। এখন মায়ার বয়স ৮ বছর। ছোট্ট বাচ্চাটি এখন বুদ্ধিমান মেয়ে হয়ে উঠছিল। তার চোখ চকচক করত, গলায় মিষ্টি সুর ছিল, আর মনটা একদম শ্যামলের মতোই পরিষ্কার ছিল। তার নীল রং খুব পছন্দ ছিল। তার স্কুলে যেতে ভালো লাগত। তার বাবার সাথে ঠেলায় বসে থাকতেও খুব ভালো লাগত। সে অনেকবার বলতো, বাবা, আমি যখন বড় হব না, তখন তোমার জন্য বড় একটা দোকান বানিয়ে দেব, তাতে এসিও থাকবে। শ্যামল হেসে বলতো, এসিও থাকবে, আর কি থাকবে? মায়া গম্ভীর হয়ে বলতো, আর বাইরে বোর্ড লাগানো হবে, শ্যামলের কলকাতায় ঝালমুড়ি, নিচে ছোট করে লেখা থাকবে, মায়ার পছন্দ। শ্যামলের মন ভরে যেত, কিন্তু দারিদ্র্য শুধু পকেটে নয়, মনেও প্রভাব ফেলে। ভাড়া বেড়ে গিয়েছিল, জিনিসপত্র দামি হয়ে গিয়েছিল। মায়ার স্কুলের বেতন, ইউনিফর্ম, বই, ওষুধ, দুধ সবকিছুর হিসেব করতে করতে শ্যামল অনেক রাতে ঘুমাতে পারত না। সে ছাদের দিকে তাকিয়ে ভাবত, এটাই কি আমার কপাল? আমি কি সবসময় গরিবই থাকব? আমি কি আমার মেয়েকে একটা ভালো জীবন দিতে পারব না? আমি কি তার যোগ্য বাবা? সে দিনে হাসত, রাতে ভেঙে পড়ত। একদিন মায়া স্কুল থেকে খুব উচ্ছ্বসিত হয়ে ফিরল। বাবা, আজ আমার বন্ধু তন্নির জন্মদিন ছিল। তাই নাকি? কি হলো সেখানে? শ্যামল জিজ্ঞেস করল। মায়ার চোখ চকচক করে উঠল। খুব বড় কেক ছিল বাবা, চকলেটের, আর ও নীল ফ্রক পরেছিল, ওপরে চকচকে। সব বাচ্চারা গান গেয়েছে, ছবি তুলেছে, আর আমিও কেক পেয়েছি বাবা। সে একটু থামল, তারপর ধীরে ধীরে বলল, আমার জন্মদিনও তো ১ সপ্তাহ পর, তাই না? শ্যামল হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। হ্যাঁ, আমার পুতুলের জন্মদিন। মায়া আশার সাথে জিজ্ঞেস করল, বাবা, আমার জন্মদিনও পালন করবে? আমার শুধু একটা ছোট্ট কেক চাই, আর একটা নীল জামা, খুব দামি নয়, শুধু একটু সুন্দর, প্লিজ বাবা। শ্যামল সেই মুখটার দিকে তাকালো, যেখানে আশা ছিল, ভরসা ছিল, আর পৃথিবীর সবচেয়ে সত্যি চাওয়া ছিল। সে কিছু না ভেবেই বলল, পেয়ে যাবে।
আমার মেয়ে যা চাইবে তার বাবা তাকে দেবে। মায়া খুশিতে লাফিয়ে উঠল। সত্যি? একদম পাক্কা? শ্যামল বলল। যদিও সেই মুহূর্তেই তার মনে হিসাব ঘুরপাক খেতে লাগল। ভাড়া বাকি, ধার বাকি, ঠেলাগাড়ি সারানো, সিলিন্ডার। কিন্তু সে মনে মনে জেদ ধরে নিল। সেদিন থেকে শ্যামল আরও কোমর বেঁধে নামল। সে সকালে আরও তাড়াতাড়ি উঠতে শুরু করল। ঝালমুড়ির সাথে সে বাড়তি ফুচকা রাখতে শুরু করল। দুপুরে ক্লান্ত হয়ে বসে থাকার বদলে কাছের অফিস পাড়ায় সন্ধ্যায় চা বিক্রি করতে শুরু করল। নিজের জন্য চা কম, জল বেশি। নিজের খাবারে সবজি কম, শুকনো রুটি বেশি। অটো ভাড়া বাঁচানোর জন্য অনেক সময় হেঁটে ফেরা। পুরনো ব্যথা করত। সে তার হাঁটুতে হওয়া ব্যথাকে উপেক্ষা করল। এক এক করে 10, 20, 50 টাকা জমা করতে করতে সে সারা সপ্তাহে 3000 টাকা জমিয়ে ফেলল। যেদিন রাতে সে সেই টাকাগুলো একটা পুরনো কৌটোয় রাখল, সে সেগুলো বারবার গুনল। তারপর মায়াকে ঘুমন্ত অবস্থায় দেখল। তার মুখে একটা হালকা হাসি ছিল। শ্যামল মনে মনে ভাবল, এটা দিয়ে একটা ছোট্ট কেক নিয়ে আসব, একটা সস্তা কিন্তু সুন্দর নীল ফ্রক নিয়ে আসব, হয়তো কিছু বেলুনও। সেই রাতে অনেক দিন পর তার ভালো ঘুম হল। কিন্তু গরিব মানুষের খুশিতে প্রায় পূর্ণতা পাওয়ার আগেই কারো নজর লেগে যায়। পরের দিন সকালে শ্যামল যখন তৈরি হয়ে বাজারে যাওয়ার উপক্রম করছে, তখনই দরজায় সজোরে করা ঘাত হল। দরজা খুলতেই সামনে পুরনো ধারের মহাজন দাঁড়িয়েছিল। মোটা পেট, টান টান গোপ আর গলার স্বরে হুকুম, শ্যামল, 2 মাসের ধার বাকি আছে, আজই চাই, এক্ষুনি চাই। শ্যামল ঘাবড়ে গেল। মহাজনজি, আর মাত্র 2 দিন সময় দিন, আমি দিয়ে দেব, আজ একটু কাজ। মহাজন গর্জে উঠল, সববার একই কথা বলিস, 2 দিন 3 দিন, টাকা থাকলে দে, নয়তো তোর মালপত্র বাইরে ফেলে দেব। শ্যামল হাত জোর করল, পরের সপ্তাহে বাচ্চাটার জন্মদিন, আমি ওর জন্য। মহাজন মাঝপথে থামিয়ে দিয়ে বলল, তোর বাচ্চার কথা শুনে আমার লাভ নেই, আমার টাকা চাই। শ্যামলের চোখ ফেটে জল এলো। সে শেষ চেষ্টা করল, একটু দয়া করুন। মহাজন ঘরের ভেতর নজর চালালো এবং সরাসরি সেই কৌটোর দিকে এগিয়ে গেল যাতে শ্যামল টাকাগুলো রেখেছিল। এই তো টাকা, তাই না? শ্যামল দৌড়ে সামনে এলো, কিন্তু মহাজন কৌটো তুলে টাকাগুলো বের করে নিল। 3000 টাকা, চল, কিছুটা তো শোধ হলো, বাকিটাও দিয়ে দিস। না, শ্যামলের মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো, ওটা ওটা আমার মেয়ের জন্য ছিল। কিন্তু মহাজন তার একটিও কথা শুনল না। সে টাকাগুলো পকেটে নিয়ে চলে গেল। শ্যামল কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে রইল। তার হাত দুটো শূন্যে স্থির হয়ে রইল, যেন সে এখনও স্বপ্নটাকে ধরে রাখার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে তার হাত দুটো ঝুলে পড়ল। মায়া তখন ভেতর থেকে বাইরে এলো। বাবা, চলো না, আমার ফ্রক নিতে যাব। শ্যামল তার দিকে তাকালো, কিন্তু তার কাছে কোনো উত্তর ছিল না। মায়া দেখল কৌটোটা খালি। তার মাসুম মুখে প্রথমে অবাক হওয়া, তারপর হতাশা এবং শেষে আঘাতের চিহ্ন ফুটে উঠল। টাকা কোথায় গেল? শ্যামল কিছুই বলতে পারল না। মায়ার চোখ জলে ভরে গেল। বাচ্চারা ব্যথা বোঝে না, সোজাসুজি কথা বলে দেয়। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি বলেছিলে না, তুমি কথা দিয়েছিলে, তুমি খুব খারাপ বাবা, তুমি আমার জন্য কিচ্ছু করতে পারো না। এই কথাগুলো খুব ছোট ছিল, কিন্তু শ্যামলের বুকে তীরের মতো বিঁধে গেল। মায়া কাঁদতে কাঁদতে ভেতরে দৌড়ে গেল। শ্যামল ওখানেই দাঁড়িয়ে রইল। তার কানে শুধু সেই কথাগুলোই বাজতে লাগল, তুমি খুব খারাপ বাবা। সে জানত মায়ার আগের মাথায় বলেছে, সে বাচ্চা মানুষ, পুরো ব্যাপারটা তার জানা নেই। কিন্তু কিছু কথা তখনই সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন তা সেই মানুষের কাছ থেকে আসে যার জন্য আপনি সব কিছু সহ্য করছেন। সেদিন সন্ধ্যায় সে আর ঠেলা নিয়ে বেরোল না। রাত হলে সে চুপচাপ মায়াকে ঘুমন্ত অবস্থায় দেখল। কেঁদে কেঁদে তার চোখ ফুলে গিয়েছিল। হয়তো সে নিজেও মনে মনে অনুশোচনা করছিল, কিন্তু শ্যামলের ভেতরে আজ অনেক কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে ঘর থেকে বেরিয়ে পড়ল। কলকাতার রাস্তা রাতেও পুরোপুরি শান্ত হয় না। কোথাও দূরে হর্নের শব্দ, কোথাও কুকুরের ডাক, কোথাও কোনো ধাবায় বাসনপত্রের আওয়াজ। শ্যামল কোনো দিশা ছাড়াই হাঁটতে লাগল। চোখ দিয়ে অবিরত জল পড়ছিল। সে ভাবছিল, আমি কি সত্যি ভালো বাবা নই? আমার দারিদ্র্য কি আমার মেয়ের খুশির চেয়েও বড় হয়ে গেল? আমি কি তাকে কখনো ভালো জীবন দিতে পারব না? আমার কি সারা জীবন এভাবেই কেটে যাবে? আমার কি মরে যাওয়া উচিত? সে একটা নির্জন গুলিতে এসে পৌঁছাল। বৃষ্টির হালকা ফোঁটা আবার শুরু হয়েছিল। তখনই হঠাৎ কিছুটা দূরে বিকট শব্দ হল, চিৎকার। একটা ধনী লোককে কয়েকটা গুন্ডা ঘিরে ধরেছিল, ছুরি বের করে টাকা চাইছিল। লোকটা ভয়ে কাঁপছিল। শ্যামল দৌড়ে গেল।
তার কাছে কোনো অস্ত্র ছিল না, কিন্তু সে জোরে চিৎকার করে উঠল আর কাছের ইঁট তুলে ছুঁড়ে মারল। গুন্ডারা ঘাবড়ে গিয়ে পালিয়ে গেল। লোকটা মাটিতে বসে পড়েছিল, কপাল কেটে রক্ত পড়ছিল। শ্যামল নিজের জামা ছিঁড়ে তার কপালে বেঁধে দিল, তারপর একটা অটো থামাল। সাহায্য নিয়ে তাকে অটোয় তুলল এবং হাসপাতালের দিকে ছুটল। হাসপাতালে সে লোকটিকে ভর্তি করালো, ডাক্তার ডাকল, ফর্ম ফিল আপ করল। রিসেপশনে তাকে জিজ্ঞেস করা হলো আত্মীয় কিনা। শ্যামল শুধু এইটুকুই বলল, মানুষ। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন। ঠিক সময় নিয়ে এসেছেন, আর দেরি হলে প্রাণ যেতে পারত। শ্যামল স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রায় 1 ঘণ্টা পর লোকটির জ্ঞান ফিরল। তার নাম ছিল প্রদীপ সরকার, কলকাতার বড় খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। সে ঝাপসা চোখে শ্যামলকে দেখল। তুমি আমাকে এখানে নিয়ে এলে? শ্যামল মাথা নাড়ল। জি। প্রদীপ তার হাতকাটা দেখল, ভেজা জামাকাপড় দেখল, বিষণ্ণ মুখ দেখল। ধন্যবাদ, সে ধীরে ধীরে বলল। তুমি আমার জীবন বাঁচিয়েছ। শ্যামল চুপ করে রইল। প্রদীপ কিছুক্ষণ তাকে খুঁটিয়ে দেখল। তার মনে হল এই লোকটা শুধু ক্লান্ত নয়, ভেতর থেকে ভেঙে পড়েছে। তোমাকে ঠিক লাগছে না, প্রদীপ বলল। কে তুমি? কি করো? শ্যামল উত্তর দিল, ঝালমুড়ি বিক্রি করি। আর এত মনমরা কেন? প্রদীপ জিজ্ঞেস করল। শ্যামল প্রথমে চুপ থাকল, তারপর যেন তার ভেতরে জমা ব্যথার বাঁধ ভেঙে গেল। সে সব কিছু খুলে বলেনি, কিন্তু এটুকুই বলল, জীবনটা ঠিক চলছে না। মেয়ে আছে, ওর জন্যেই বেঁচে আছি। অনেক চেষ্টা করি, তবুও মনে হয় সব কম পড়ে যায়। মাঝে মধ্যে মনে হয় কপালটাই খারাপ। প্রদীপ কিছুক্ষণ তাকে দেখে বলল, কপাল খারাপ হয় না, মানুষের দৃষ্টিভঙ্গি ক্লান্ত হয়ে যায়। তোমাকে তো শিক্ষিত মনে হচ্ছে। অল্প স্বল্প, শ্যামল বলল। কাল আমার অফিসে এসো, প্রদীপ বলল। আমি তোমাকে ব্যবসা সম্পর্কে অনেক কিছু বোঝাব। যদি শেখার খিদে থাকে তবে জীবন বদলে যেতে পারে। শ্যামল অবাক হয়ে তার দিকে তাকাল। আমি কি শিখব? প্রদীপের কণ্ঠে স্থিরতা ছিল। আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, বিনিময়ে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। গ্রহণ করা বা ছেড়ে দেওয়া তোমার হাতে। কিন্তু মনে রেখো, দারিদ্র্য সবসময় টাকার হয় না, অনেক সময় চিন্তারও হয়। আর তোমার চোখে আমি হার নয়, আগুন দেখতে পাচ্ছি। শ্যামল সেই রাতে প্রথমবার চোখের জল মুছল। অনেক দিন পর তার ভেতরের হতাশার মাঝে একটা ছোট্ট প্রদীপ জ্বলে উঠল। হয়তো ভাগ্যের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, হয়তো এই রাতটা শেষ নয়, এক নতুন শুরু ছিল। সে হাসপাতালের জানালা দিয়ে বাইরে তাকাল। বৃষ্টি থামছিল, পূব দিকে হালকা আলোর আভা ফুটে উঠতে শুরু করেছিল। সকালে যখন শ্যামল বাড়ি ফিরল, তখন আকাশ হালকা নীল হয়ে গেছে। সারা রাত হাসপাতালের দৌড়াদৌড়ি আর আবেগের ঝড়ের পর তার পা দুটো ভারী হয়ে এসেছিল, কিন্তু মনে এক অদ্ভুত চঞ্চলতা ছিল। সে ক্লান্ত ছিল ঠিকই, ভেঙেও পড়েছিল, কিন্তু প্রথমবারের মতো তার মনে হল যে ভগবান হয়তো তাকে এখনও ত্যাগ করেননি। বাড়ির দরজা খুলতেই সে দেখল যে মায়া দরজার কাছেই বসে বসে ঘুমিয়ে পড়েছে। হয়তো সারা রাত তার অপেক্ষা করতে করতে ওখানেই চোখ লেগে গিয়েছিল। তার হাতে একটা ছোট্ট কাগজ ছিল। শ্যামল ঝুঁকে তার কাছে বসতেই সে ধরফর করে জেগে উঠল। বাবা! সে কেঁদে ফেলল এবং তাকে জড়িয়ে ধরল। তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। শ্যামল তাকে শক্ত করে ধরল। আমি এখানেই আছি মা, কোথাও যাব না। মায়া ফুপিয়ে ফুপিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি রাগের মাথায় বলে ফেলেছি। তুমি খারাপ বাবা নও, তুমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। আমার কেক চাই না, ড্রেসও চাই না, শুধু তোমাকেই চাই। শ্যামলের চোখ ভিজে এলো। সে মায়ার মুখটা নিজের 2 হাতের তালুতে নিল। না মা, তোর ভুল নেই। তোর ইচ্ছে ছিল, স্বাদ ছিল। ভুল আমার যে আমি তোকে সব খুশি দিতে পারি না। মায়া তক্ষুনি মাথা নাড়ল। না, তুমি সব করো। তুমি আমার জন্য রান্না করো, চুল বেঁধে দাও, স্কুলে পৌঁছে দাও। তুমি মাও আবার বাবাও। শ্যামল কিচ্ছু বলতে পারল না। সে শুধু তাকে বুকের মাঝে চেপে ধরল। সেই মুহূর্তেই তার ভেতরের একটা সংকল্প আরও মজবুত হল। এবার সে জীবনের কাছে হেরে বসে থাকবে না। সে মায়াকে বলল, আজ সন্ধ্যায় আমরা বিশেষ কিছু করব। কি? মায়া জিজ্ঞেস করল। শ্যামল হাসল। আমি নিজের হাতে তোর জন্য সবচেয়ে ভালো কলকাতায় ঝালমুড়ি বানাবো। ওপর থেকে ঝুরি, বেদানা, লেবু দেব,
আর একটা ছোট্ট মোমবাতিও জ্বালাবো। যতক্ষণ না বড় কেক আসছে ততক্ষণ এটাই সই, কিন্তু তোর পরের জন্মদিনে নয়, তার আগেই তুই সেই সব কিছু পাবি যা তুই ডিজার্ভ করিস। মায়া অবুঝের মতো জিজ্ঞেস করল, ডিজার্ভ কি? শ্যামল হেসে ফেলল, মানে যা তোর পাওয়ার যোগ্য। মায়া তার গলা জড়িয়ে ধরল, তাহলে আমি নীল ফ্রক ডিজার্ভ করি? হ্যাঁ, শ্যামল বলল, আরও অনেক কিছু। সেদিন শ্যামল প্রদীপ সরকারের অফিসে পৌঁছাল। অফিস দেখে কিছুক্ষণের জন্য সে থমকে গেল। কাঁচের বড় বিল্ডিং, রিসেপশন, লিফট, এয়ার কন্ডিশনার, সাজানো কেবিন, এই পৃথিবীটা তার দুনিয়া থেকে একদম আলাদা ছিল। সে ইতস্তত করতে করতে ভেতরে গেল। রিসেপশনে তার নাম আগে থেকেই নথিভুক্ত ছিল। কিছুক্ষণ পর প্রদীপের সাথে তার কেবিনে দেখা হল। মাথায় পট্টি বাঁধা ছিল, কিন্তু মুখে সেই একই তেজ। সে বসার ইশারা করল। এসে গেলে শ্যামল? হ্যাঁ, শ্যামল বলল। কেন এলে? প্রদীপ সরাসরি জিজ্ঞেস করল। শ্যামল কিছুক্ষণ ভেবে বলল, কারণ আমি গরিব হয়ে জন্মেছি, কিন্তু গরিব হয়ে মরতে চাই না, কারণ আমার একটা মেয়ে আছে, কারণ আমি আর অসহায় হয়ে থাকতে চাই না। প্রদীপ হালকা হাসল। ভালো উত্তর। ব্যবসা কোনো জুয়ার আড্ডা নয় যা মানুষ মনে করে। এটা হলো বোধশক্তি, শৃঙ্খলা আর ধৈর্যের খেলা। যদি শিখতে হয় তবে আগেই 3টে জিনিস শিখতে হবে। তুমি তৈরি? হ্যাঁ, শ্যামল দ্বিধাহীনভাবে বলল। এখান থেকেই শ্যামলের দ্বিতীয় জীবন শুরু হলো। প্রদীপ তাকে কোনো জাদুকরী শর্টকাট দেয়নি। সে বলল, যদি আমি তোমাকে সরাসরি টাকা দিয়ে দিই তবে তুমি কয়েক মাস চলে যাবে, কিন্তু যদি আমি তোমাকে জ্ঞান দিই তবে তুমি নিজের জীবন বদলে দিতে পারবে। শ্যামল রোজ সকালে নিজের ঝালমুড়ি বিক্রি করত, দুপুর গড়াতে প্রদীপের অফিসে যেত, সন্ধ্যায় আবার পরিশ্রম করত এবং রাতে মায়া ঘুমিয়ে পড়ার পর পড়াশোনা করত। চার্টস, মার্কেট ট্রেন্ড, সাপ্লাই চেইন, ব্র্যান্ডিং, ইউনিট ইকোনমিক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, শুরুতে এই সব তার কাছে এক নতুন ভাষার মতো ছিল। কিন্তু শ্যামলের মধ্যে একটা বিশেষ গুণ ছিল, সে শিখতে লজ্জা পেত না। যদি সে কিছু বুঝতে না পারত তবে নোটবুকে লিখে রাখত। যদি লোকসান কেন হলো তা বুঝতে না পারত তবে পরের বার দ্বিগুণ মনোযোগ দিত। যদি কোনো প্রোডাক্টের চাহিদা কেন পড়ল তা বুঝতে না পারত তবে সে বাজারের খবর পড়ত। তার হাত জোড়া মশলা আর মুড়ির হলেও মস্তিষ্ক ছিল তীক্ষ্ণ। প্রদীপ দ্রুতই বুঝে গিয়েছিল যে শ্যামল সাধারণ মানুষ নয়, তার মধ্যে দুটো জিনিস খুব মজবুত ছিল, ধৈর্য আর দায়িত্ব। এমন মানুষ যখন ব্যবসা শিখে যায় তখন তারা লোভে কম আর সিদ্ধান্তে বেশি চালিত হয়। কিন্তু শেখার পথ সহজ ছিল না। প্রথম 3 মাস কেবল পড়াশোনা, 6 মাস পর্যন্ত শুধু পেপার ট্রেডিং, অর্থাৎ আসল টাকা না লাগিয়ে অভ্যাস করা। প্রদীপ বলতো, আগে ভুলটা কাগজে করো, পকেটে নয়। শ্যামল দিন রাত এতেই মজে রইল। অনেক সময় সে এতটাই ক্লান্ত থাকত যে বই হাতে নিয়েই ঘুমিয়ে পড়ত, কিন্তু পরের দিন আবার উঠে দাঁড়াত। মায়াও এখন কিছুটা বুঝতে শুরু করেছিল। সে জিজ্ঞেস করত, বাবা, তুমি এই গ্রাফগুলো কেন দেখতে থাকো সবসময়? শ্যামল হেসে বলতো, মা, এগুলো গ্রাফ নয়, এগুলো হলো পথ। আমি দেখছি আমাদের কোন পথে চলতে হবে। মায়া গম্ভীর হয়ে বলতো, তাহলে সোজা পথটাই নিও, পড়ে যাওয়ার পথ নিও না। এটা শুনে প্রদীপও হেসে ফেলত। 1 বছরে শ্যামলের বোধশক্তি মজবুত হয়ে গেল, কিন্তু তার কাছে বিনিয়োগ করার মতো পুঁজি ছিল না। ঘরের খরচ, স্কুলের বেতন, ভাড়া সবকিছুই এখনও তার সেই ঝালমুড়ি বিক্রির আয়ই চলছিল। প্রদীপ তাকে কখনো বাধ্য করেনি। সে বলেছিল, যতক্ষণ না তৈরি হচ্ছ ততক্ষণ টাকা লাগিও না। কিন্তু শ্যামল জানত যে একদিন তাকে ঝাঁপ দিতেই হবে। সে নিজের কাছে থাকা প্রতিটি জিনিসের হিসাব করল। পুরানো স্কুটার যা প্রায়ই মাঝ রাস্তায় বন্ধ হয়ে যেত, তার বাবার একটা পুরানো সোনার আংটি, ঘরের বাড়তি ছোট ফ্রিজ, কিছু বাসনপত্র যা প্রয়োজনের চেয়ে বেশি ছিল, এবং সর্বোপরি তার বছরের পর বছর ধরে করা ছোট ছোট সঞ্চয়। পার্ট 5। প্রদীপ জিজ্ঞেস করল, সব বিক্রি করে দেবে? শ্যামল শান্ত স্বরে বলল, যে মানুষ নিজের অর্ধেক জীবন বিক্রি করেও মেয়ের জন্য খুশি কিনতে চেয়ে এসেছে, সে কিছু আসবাবপত্র বিক্রি করতে ভয় পায় না। কিন্তু আমি এসব অন্ধ হয়ে করছি না, আমি শিখে গেছি, এখন আর ভয় পেতে চাই না। প্রদীপ তাকে শেষবারের মতো সতর্ক করল, যে টাকা লাগাবে তা চলে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থেকো। শ্যামল মাথা নাড়ল, আমি জীবনে এর চেয়ে বড় লোকসান দেখেছি, এখন আমি লোকসান থেকে শিখব, ভয় পাব না। সে তার প্রথম পুঁজি বিনিয়োগ করল। শুরুতে কিছু সিদ্ধান্ত সঠিক হলো, কিছু ভুল। একবার একটা প্রোডাক্টে তাড়াহুড়ো করে ফেলাই লোকসান হলো। প্রদীপ বকল, এই বাজার তোমার দারিদ্র্যের উপর করুণা করবে না, নিয়ম ভাঙলে তোমাকে কাটবেই। সেই দিনের পর শ্যামল আবেগের বশবর্তী হয়ে ট্রেড করা প্রায় বন্ধ করে দিল।
ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়ল। সে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য শক্তিশালী কোম্পানিগুলোতে টাকা রাখল। কিছু টাকা দিয়ে সে বুঝে শুনে ছোট ছোট ট্রেড করত। প্রতিটি লাভের বড় অংশ আবার জমিয়ে রাখত। খরচ এখনও সবকিছু আগের মতোই সাদামাটা ছিল। মায়ের জন্য একটু ভালো স্কুল ব্যাগ কিনল, ভালো জুতো কিনল, কিন্তু নিজের শার্ট সেই পুরনোটিই পড়ে রইল। পর্ব 6। একদিন প্রদীপ তাকে জিজ্ঞেস করলেন, যদি তোমার কাছে অনেক টাকা চলে আসে তবে কি করবে? শ্যামল থমকে না গিয়েই উত্তর দিল, সবচেয়ে আগে নিজের মেয়ের বাড়িটা ভাড়ার থাকতে দেব না। তারপর এমন একটা কাজ দাঁড় করাবো যেখানে পরিশ্রমের সম্মান থাকে। কেমন কাজ? প্রদীপ জিজ্ঞেস করলেন। শ্যামলের চোখে ঝিলিক খেলে গেল। আমি ঝালমুড়ি বিক্রি করি না। লোকে বলে এটা ছোট কাজ। আমি প্রমাণ করব যে কাজ ছোট হয় না, চিন্তা ছোট হয়। আমি এমন ব্র্যান্ড বানাবো যে কলকাতায় ঝালমুড়ি সারা দেশে বিক্রি হবে। প্রদীপ প্রথমবারের মতো তাকে একজন বিনিয়োগকারীর নজরে দেখলেন। এখন তুমি শুধু বাজার বুঝছ না, ব্যবসাও ভাবছ। আর এই চিন্তাই পরবর্তীকালে তার সাম্রাজ্য হয়ে দাঁড়াল। প্রায় ১.৫ বছর পর শ্যামলের পুঁজি বেশ ভালো আকার নিল। সে কেবল বাজার থেকে টাকা কামায়নি, ব্যবসার কৌশলও রপ্ত করেছিল। প্রদীপ তাকে সাপ্লাই চেন, ব্র্যান্ডিং, ইউনিট ইকোনমিক্স এবং স্কেলিং শেখালেন। তারপর দুজনে মিলে একটা পরিকল্পনা করলেন, রেডি টু ইট এবং রেডি টু মিক্স, কলকাতায় স্ন্যাক্স। শ্যামল নাম রাখল মায়া স্ন্যাক্স। কেন? কারণ মায়াই ছিল তার প্রেরণা, তার ক্ষুধা, তার হাসি, তার সেই না পাওয়া নীল ফ্রক, তার বলা আপনি সবচেয়ে ভালো বাবা, সবকিছুই এই নামের মধ্যে ছিল। শুরুটা ছিল ছোট, একটা ভাড়ার ইউনিট, কিছু কর্মচারী, পরিষ্কার প্যাকিং, আসল স্বাদ এবং নিখাত গুণমান। শ্যামল নিজে মশলার সুবাস পরীক্ষা করত। সে বলতো, যদি এতে বাড়ির মতো স্বাদ না থাকে তবে এর কোনো মানে নেই। প্রদীপ প্রাথমিক বিনিয়োগে সাহায্য করেছিলেন, কিন্তু মালিকানাধীন ভাবনা ছিল শ্যামলের। সকালবেলা ফ্যাক্টরি, দুপুরে মিটিং, সন্ধ্যায় বাজার, আর রাত কাটত রণনীতি তৈরিতে। সে তার শেয়ার বাজারের আয় ব্যবসায় লাগালো। ব্যবসা থেকে ক্যাশ ফ্লো এলে তা আবার বুদ্ধিমত্তার সাথে বাড়ালো। যারা একসময় তার ঠেলায় দাঁড়িয়ে ঝালমুড়ি খেত, তারাই এখন সুপারমার্কেটে তার প্যাকিং দেখে কিনতে লাগল। ২ বছরের হাড়ভাঙা খাটুনি সেই অসাধ্য সাধন করে দেখালো যা কেউ কল্পনাও করেনি। মায়া স্ন্যাক্স প্রাইভেট লিমিটেড কলকাতা ছাড়িয়ে পশ্চিমবঙ্গ, তারপর দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু পর্যন্ত পৌঁছে গেল। সে প্যাকেটজাত ঝালমুড়ি, ইনস্ট্যান্ট ফুচকা মিক্স, হেলদি স্ন্যাক্স লাইন শুরু করল। তারপর লজিস্টিক্স, রিটেল ডিস্ট্রিবিউশন এবং ফুড টেকেও পা রাখল। শেয়ার বাজারের জ্ঞান থাকায় সে তার কোম্পানির ফাইন্যান্সিং খুব ভেবেচিন্তে করল। না ঋণের বোঝা মাথায় চাপতে দিল, না ভুল পার্টনার নিল। যে মানুষটা একসময় ভাড়ার ঘরে বসে ভাবত সে তার মেয়েকে ভালো জীবন দিতে পারবে কিনা, আজ সেই মানুষটাই এক বিরাট কোম্পানির মালিক। মিডিয়া তাকে ঝালমুড়িওয়ালা কোটিপতি বলতে শুরু করল। কয়েক বছরের মধ্যেই তার সম্পত্তি এত দ্রুত বাড়ল যে লোকে তাকে ঝালমুড়িওয়ালা আরবপতি বলতে লাগল। কিন্তু তার পরিচয় শুধু টাকা ছিল না। সে তার কোম্পানির প্রত্যেক কর্মচারীর জন্য মেডিকেল সুবিধা রাখল, গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য ফাউন্ডেশন শুরু করল এবং প্রতি বছর কোম্পানির প্রতিষ্ঠা দিবসে সে নিজে কর্মচারীদের ঝালমুড়ি পরিবেশন করত। সে বলতো, আমি আমার শুরুটা কখনো ভুলতে চাই না। অন্যদিকে রুমার জীবন তেমন কাটেনি যেমনটা সে ভেবেছিল। সৌরভ মিত্র তাকে শুরুতে দামি জামাকাপড়, হোটেল, গাড়ি, পার্টি সব দিয়েছিল, কিন্তু তার আসল চরিত্র খুব দ্রুত সামনে চলে এলো। সে ছিল মালিকানাধীন মানসিকতার মানুষ। সে ভালোবাসত না, কবজা করত। ধীরে ধীরে সে রুমার ওপর বিধিনিষেধ চাপাতে শুরু করল। ফোন চেক করা, কোথায় গেল, কার সাথে দেখা করল, সব নিয়ে কড়াকড়ি। সামান্য কথাতেই গালিগালাজ, তারপর ধাক্কা, চড় আর মারপিট। রুমা যে বিলাসিতার জন্য নিজের ঘর ছেড়েছিল, সেটাই তার জেলখানা হয়ে দাঁড়াল। সে বুঝতে পারল, টাকা মানুষকে ভালো বানায় না। যে শ্যামলকে সে গরিব বলে ছেড়ে এসেছিল, সে কখনো তার উপর হাত তোলেনি, কখনো অপমান করেনি। আর যার সাথে সে গিয়েছিল, সে তাকে একটা বস্তুর মতো ব্যবহার করল। সময় এবং অনুশোচনা দুটোই মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। তারপর একদিন সে টিভিতে শ্যামলের ইন্টারভিউ দেখল। স্যুট পরা, আত্মবিশ্বাসে ভরপুর, বড় মঞ্চে কথা বলছে শ্যামল। পেছনে স্ক্রিনে লেখা ছিল, শ্যামল, মায়া স্ন্যাক্স, স্ট্রিট কার্ট থেকে কর্পোরেট সাম্রাজ্য। রুমা যেন মাটির সাথে মিশে গেল। এই মানুষটাকেই সে অপদার্থ বলেছিল,
এই মেয়েটাকেই সে অলক্ষণে বলেছিল, আর আজ সেই মেয়েটার নামেই কোম্পানি দাঁড়িয়ে আছে। কয়েকদিন পর মারাত্মক মার খেয়ে কাঁদতে কাঁদতে বিধ্বস্ত রুমা সৌরভের বাড়ি ছেড়ে দিল। তার আর কোথাও যাওয়ার জায়গা ছিল না, আর তখন সে সেখানে পৌঁছল যেখানে তার অনেক আগেই থাকা উচিত ছিল, শ্যামলের সামনে। শ্যামলের সদর দপ্তরের বিল্ডিংটা ছিল বিশাল আর চকচকে, কিন্তু তার কেবিনের একটা দেওয়ালে আজও একটা ছবি টাঙানো ছিল, সেই পুরনো ঠেলার ছবি, যেখানে সে আর ছোট্ট মায়া একসাথে দাঁড়িয়ে আছে। সেই কেবিনের বাইরে রিসেপশনে সেদিন এক মহিলা দাঁড়িয়েছিল, এলোমেলো চুল, ফোলা মুখ, চোখে অনুশোচনা। রুমা। রিসেপশনিস্ট ভেতরে খবর দিল। শ্যামল কিছুক্ষণ শান্ত হয়ে বসে রইল, তারপর বলল, ভেতরে পাঠিয়ে দিন। দরজা খুলল। রুমা ভেতরে এলো। সে শ্যামলকে দেখল, মার্জিত পোশাক, স্থির মুখ, কিন্তু চোখে সেই গভীরতা। কয়েক সেকেন্ড সে কিছু বলতে পারল না। তারপর হঠাৎ তার কান্নার বাঁধ ভেঙে গেল। শ্যামল, তার গলা কাঁপছিল, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে মাফ করে দাও। শ্যামল শান্তভাবে বসে রইল। বসো, সে বলল। কিন্তু রুমা বসল না। সে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ছেড়েছি, মায়াকে ছেড়েছি, আমার ওর মুখটাও মনে নেই। আমি অনেক পাপ করেছি। সৌরভ আমার সাথে খুব খারাপ করেছে, আমি কোথাও জায়গা পেলাম না। পার্ট 11। তুমি এখন বড় লোক, চাইলে আমাকে রেখে দাও, আমি সব ঠিক করে দেব, শুধু একটা সুযোগ দাও। শ্যামলের মুখের ভাব বদলাল না। সে শুধু এটুকু জিজ্ঞেস করল, যখন মায়ার বয়স 2 দিন ছিল, তখন তোমার মাথায় একটা সুযোগের কথা কেন আসেনি? রুমার ডুকরে কেঁদে উঠল। আমি লোভী ছিলাম, অন্ধ ছিলাম। আর যখন তুমি তাকে অলক্ষণে বলেছিলে? শ্যামলের গলা ছিল ধীর কিন্তু ধারালো। যে বাচ্চাটা আমার জীবনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াল। রুমা মাথা নিচু করে নিল। আমার ভুল হয়ে গেছে শ্যামল। এবার শ্যামল চেয়ার ছেড়ে উঠল। সে জানলার কাছে গিয়ে দাঁড়াল। নিচে তার কোম্পানির বিশাল চত্বর দেখা যাচ্ছিল। ভুল সেটা হয় যখন মানুষের অজান্তে কিছু ভুল হয়ে যায়। তুমি যা করেছিলে সেটা ছিল সিদ্ধান্ত, খুব ভেবে চিনতে নেওয়া সিদ্ধান্ত। তুমি দারিদ্র ছাড়নি, তুমি দায়িত্ব ছেড়েছিলে। তুমি স্বামী ছাড়নি, তুমি তোমার 2 দিনের মেয়েকে ছেড়েছিলে। রুমা হাঁটু গেড়ে বসে পড়ল। প্লিজ শ্যামল, একটা সুযোগ। তখনই দরজা খুলল। মায়া ভেতরে এলো। এখন সে 10 বছরের নয়, 12 বছরের হয়ে গেছে। আত্মবিশ্বাসী, বুদ্ধিমতী, মার্জিত। সে তার মাকে প্রথমবারের মতো সজাগ দৃষ্টিতে দেখল। এত বছরে তাকে সব সত্যি বলে দেওয়া হয়েছিল, কিন্তু শ্যামল কখনো তার মনে ঘৃণা বিষিয়ে দেবার চেষ্টা করেনি। মায়া শুধু শান্ত স্বরে জিজ্ঞেস করল, বাবা, ইনি কি সেই? শ্যামল মাথা নাড়ল। রুমা কাঁদতে কাঁদতে মায়ার দিকে এগিয়ে এলো। মায়া বেটি, মায়া। মায়া এক কদম পিছিয়ে গেল। তার মুখে কঠোরতা ছিল না, ছিল স্পষ্টতা। সে বলল, আমাকে বেটি বলবেন না। মা হওয়ার জন্য শুধু জন্ম দেওয়াই যথেষ্ট নয়। আমার কাছে মা তিনি, যিনি রাতে আমার জ্বরের সময় জেগে থাকতেন, চোট লাগলে ফুঁ দিতেন, স্কুলের খাতায় মলাট লাগিয়ে দিতেন, আর নিজে না খেয়ে আমাকে খাওয়াতেন। ওই সব কিছুই আমার বাবা করেছেন। রুমা ফুপিয়ে কাঁদতে থাকল। মায়া আরও বলল, আমি আপনাকে সাজা দিতে চাই না, কিন্তু আমি আপনাকে নিজের বলে মেনে নিতে পারছি না। কক্ষে কিছুক্ষণের জন্য এক ভারী নীরবতা নেমে এলো। তারপর শ্যামল রিসেপশনে ফোন করল। এদের জন্য লিগ্যাল টিমের সাথে কথা বলিয়ে দিন, সে বলল। প্রয়োজন হলে নিরাপদ থাকার ব্যবস্থা করে দেওয়া হোক, কিন্তু আমার ব্যক্তিগত জীবনের সাথে এদের এখন আর কোনো সম্পর্ক থাকবে না। রুমা অবিশ্বাস্য চোখে তার দিকে তাকালো। তুমি আমাকে ক্ষমা করবে না? শ্যামল তার চোখের দিকে তাকিয়ে বলল। ক্ষমা করা আর পুনরায় আপন করে নেওয়া দুটো আলাদা বিষয়। আমি আমার মনে বিষ পুষে রাখতে চাই না, তাই হয়তো একজন মানুষ হিসেবে তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তোমাকে আমার জীবনে আবার জায়গা দেব, এতটা অন্যায় আমি আমার মেয়ের সাথে করতে পারবো না। রুমা চুপ হয়ে গেল। সে শেষবারের মতো মায়াকে দেখল, তারপর ধীরে ধীরে বাইরে চলে গেল। সেদিন শ্যামল প্রতিশোধ নেয়নি, কিন্তু ন্যায় বিচার অবশ্যই করেছিল। সময় বয়ে চলল। মায়া বড় হতে থাকল। সে ভালোভাবে পড়াশোনা শুরু করল। সে ব্যবসাও পছন্দ করতে শুরু করল। কিন্তু তার সবচেয়ে বেশি গর্বের বিষয় ছিল এই যে তার বাবা কখনো নিজের অতীত নিয়ে লজ্জিত হননি। একদিন কোম্পানিতে এক নতুন কনসালটেন্ট এলো, পল্লবী। সাধারণ, বুদ্ধিমতী, নম্র এবং প্রচণ্ড আত্মসম্মানবোধ সম্পন্না। সে শ্যামলের টাকা দেখে নয়, তার ব্যক্তিত্ব দেখে প্রভাবিত হয়েছিল। সে মায়ার সাথে কথা বলার সময় কখনো কৃত্রিমতা দেখাত না। ধীরে ধীরে মায়াও তাকে পছন্দ করতে শুরু করল। একদিন মায়াই শ্যামলকে বলল,
বাবা, আপনি সবসময় শুধু আমার জন্যে জীবন কাটিয়েছেন, এখন আপনারও খুশি থাকার অধিকার আছে। শ্যামল প্রথমবারের মতো এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাবল। কিছু সময় পর খুব সাধাসিধেভাবে পরিবার এবং ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতে শ্যামল পল্লবীকে বিয়ে করল। পল্লবী বিয়ের পর মায়াকে বলল, আমি তোমার মায়ের জায়গা নিতে চাই না, তবে তুমি চাইলে আমি তোমার বন্ধু হতে পারি। মায়া হেসে বলল, বন্ধু পরে, আগে আপনি আমার পল্লবী না হন। সেদিন শ্যামলের চোখ আবার জলে ভরে এলো। কিছু মাস পর মায়ার জন্মদিন এলো। এবার কোনো ভাড়ার ঘর ছিল না, কোনো খালি কৌটো ছিল না, কোনো অপূর্ণ প্রতিশ্রুতি ছিল না। পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছিল। বাগানে ছিল সুন্দর সাজসজ্জা। একটা বড় চকলেট কেক ছিল। মায়ার জন্যে ছিল ঠিক সেই রকমই নীল ফ্রক যেমনটা সে ছোটবেলায় চেয়েছিল, বরং তার চেয়েও সুন্দর। অতিথি ছিল, সঙ্গীত ছিল, হাসি ছিল, কিন্তু সবচেয়ে বিশেষ জিনিস সেটি ছিল না। পার্ট 15। সন্ধ্যায় কেক কাটার আগে মায়া মাইক হাতে নিল এবং সবার সামনে বলল, আজ যা কিছু আছে তা আমার বাবার কারণে। তিনি আমাকে শুধু একটা ভালো জীবন দেননি, তিনি আমাকে শিখিয়েছেন যে গরিব হওয়া লজ্জার কথা নয়, হার মেনে নেওয়া লজ্জার কথা। যখন আমি ছোট ছিলাম আমার একটা নীল ফ্রক চাইছিল। আজ আমার কাছে অনেক পোশাক আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস আজও সেই বাবার দেওয়া কথা। সবার নজর শ্যামলের দিকে ছিল। মায়া মঞ্চ থেকে নিচে নেমে এলো। বাবার কাছে গিয়ে বলল, বাবা, আজ কেক পরে কাটব, আগে আমি সেই খাবারটা খেতে চাই যা দিয়ে আমাদের গল্প শুরু হয়েছিল। শ্যামল হেসে জিজ্ঞেস করল, কি? মায়া বলল, কলকাতায় ঝালমুড়ি। পুরো পরিবার হেসে উঠল। কিছুক্ষণ পর কোম্পানির আরবপতি মালিক শ্যামল নিজে তার মেয়ের প্লেটে ঝালমুড়ি পরিবেশন করল, ঠিক সেই রকমই যেমনটা সে বহু বছর আগে ঠেলাগাড়িতে বানাত। ওপরে ঝুড়ি, ধনেপাতা, বেদানা আর লেবু। মায়া এক গ্রাস খেয়ে চোখ বন্ধ করে ফেলল। এটাই সেরা, সে বলল। পার্ট 16। শ্যামল আকাশের দিকে তাকাল। তার সেই পুরনো ভাড়ার ঘরের কথা মনে পড়ল, খালি কৌটোর কথা মনে পড়ল, মায়ার সেই কান্নামাখা মুখ মনে পড়ল, হাসপাতালের সেই রাত, প্রদীপ সরকারের বাড়িয়ে দেওয়া হাত, সব মনে পড়ল। আর মনে পড়ল সেই প্রশ্নটি যা সে একসময় নিজেকে করত, আমি কি আমার মেয়েকে একটা ভালো জীবন দিতে পারব? আজ তার কাছে সেই প্রশ্নের উত্তর আছে। হ্যাঁ, শুধু ভালো নয়, সম্মানের, ভালোবাসার এবং একটি সুরক্ষিত জীবন। সে আজও সেই একই শ্যামল, শুধু তফাৎ এটুকুই যে আগে মানুষ তার ঠেলাগাড়ির দিকে তাকাত, আর এখন তার উচ্চতার দিকে তাকায়। কিন্তু আসল জয় টাকার ছিল না, কোম্পানির ছিল না, খ্যাতিরও ছিল না। আসল জয় ছিল এই যে সে নিজে ভেঙে চুরমার হয়েও নিজের মেয়েকে ভেঙে যেতে দেয়নি। আর সম্ভবত এটাই যে কোনো মানুষের সবচেয়ে বড় ঐশ্বর্য। এভাবেই শ্যামলের গল্প আমাদের শেখায় যে পরিস্থিতি যত খারাপই হোক না কেন, যদি সাহস, কঠোর পরিশ্রম এবং সন্তানের জন্য সত্যিকারের ভালোবাসা থাকে, তবে একজন গরিব মানুষও নিজের ভাগ্য বদলে দিতে পারে। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।